আমাদের আরো আলোচক রয়েছেন, আমরা তাদের কাছে একটু শুনে আসি। জনাব ফরিদ আহমেদ পাঠান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনতে পাচ্ছি। জি। যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, বাংলাদেশে রিনিউয়েবল এনার্জির যে কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ফিল্ড লেভেলে যে বাধাগুলো, আপনার কাছে কি মনে হয় এখানে প্রধান সংকটগুলো কোথায় তৈরি হয় বা তৈরি হতে পারে? অনেক ধন্যবাদ এটিএন বাংলা এবং মজলিস ভাই আপনাকে এবং এটিএন বাংলার দর্শক শ্রোতা এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, এবং আমার সহ আলোচক যারা আছেন সবাইকে। দেখেন, যে রিনিউয়েবল এনার্জিটা হলো কয়েকটা অপশন, যে অপশনগুলো আমাদের দেশে তার মধ্যে কতটা সুইটেবল কোনটা, এটা আমাকে প্রথমেই দেখতে হবে। রিনিউয়েবল এনার্জি যেমন সোলার প্যানেলে আমরা সৌর বিদ্যুৎ, নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ উইন্ডমিল। আমার দেশে সেই মোর দেন 8 নটস 10 নটস পার মাইল পার আওয়ার উইন্ড আমার পাচ্ছি না সারা বছর জুড়ে। তারপরে আসছে হাইড্রো ইলেকট্রিক। আমার একমাত্র কাপ্তাই হ্রদের যে এলিভেশন আমাদের দেশের নিম্নাঞ্চল, আমার সেই মেঘালয়ের মতো এত পাহাড়ের উঁচু জায়গা নেই। একমাত্র কাপ্তাই হ্রদ, যে হ্রদ থেকে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করি, তাও 240 মেগাওয়াটস। তার মধ্যে মাত্র একটা দুটা আপনার জেনারেটর রান করছে, তাও কোনোদিন করছে কোনোদিন করছে না, এই অবস্থায়। তো একমাত্র অপশন এখানে, এবং জিওথার্মালটা হলো যে আমাদের যে আগ্নেয়গিরির সেই উত্তাপ, সেই তাপ থেকে, ওয়েল থেকে আমরা যে অপশনগুলো পাই, সেটাও আমরা করতে পারি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাও সেই আমরা পাচ্ছি না। সম্ভাবনা নেই। তাহলে আমাদের অপশনটা শুধু একটাই, যে সোলার সৌরবিদ্যুৎ। প্যানেল। হ্যাঁ, সৌরবিদ্যুৎ। তো সৌর বিদ্যুতেরও তাও অর্ধেক। পুরো দিনের বেলা আমরা পাচ্ছি, রাতের বেলা আমরা সেই সৌর বিদ্যুতের আমরা পাচ্ছি না। তার মানে আমাদের যে অপশনগুলো, সেই অপশনগুলো যে আমরা 100% আমরা রিনিউয়েবল এনার্জিতে যেতে পারবো না কোনোভাবেই। আমাদেরকে ব্যবস্থা নিতে হবে যে নিউক্লিয়ার পাওয়ারে, ফার্নেস অয়েলে এবং ন্যাচারাল গ্যাসের যে সাপ্লাই, সেই ন্যাচারাল গ্যাসের সাপ্লাই আমাদেরকে যেভাবে আমরা যত্রতত্র ব্যবহার করছি, সেই যত্রতত্র ব্যবহার থেকে বের হয়ে আসতে হবে। এই যে বললেন না যে আমরা এলপিজি ইম্পোর্ট করছি 60%। ওয়াই? আমাদের দেশে একটা মাত্র রিফাইনারি, যে রিফাইনারি ইপিএল, ইস্টার্ন আপনার রিফাইনারি ইস্টার্ন, ইআরএল, ইস্টার্ন রাইট রিফাইনারি লিমিটেড। লিমিটেড। তো তার ক্যাপাসিটি হলো 30,000 ব্যারেল। তার মধ্যে একটা ইউনিট শুধু কাজ করছে, তাও 15,000 ব্যারেল। আমাদের ডিমান্ড হলো 100,000, মোর দ্যান 100,000 ব্যারেলের উপরে। তার থেকে আমরা কি পাচ্ছি? যে আমরা চাচ্ছি যে অতি সহজেই প্রোডাক্টটা পেয়ে যেতে। যেমন আমি আপনাকে লিস্ট দিচ্ছি একটা পর একটা। একটা ক্রুড অয়েল থেকে আমি কি পাচ্ছি? একটা ক্রুড অয়েল থেকে পাচ্ছি আমি এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। তারপরে বিটুমিন। পাচ্ছি আমি অকটেন, পেট্রোল। তারপরে পাচ্ছি আমি কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আপনার পেইন্টিং, তারপরে আইকা, তারপরে বিভিন্ন যে খুব তাড়াতাড়ি শুকায় এরকম কেমিক্যাল। তারপরে পাচ্ছি আমি কেরোসিন, তারপরে পাচ্ছি আমি জেট ফুয়েল, তারপরে পাচ্ছি আমি ডিজেল, তারপরে পাচ্ছি আমি ফার্নেস অয়েল, যেটা আমি ইয়েতে ব্যবহার করতে পারছি, এই আপনার পাওয়ার প্ল্যান্ট গুলাতে। তারপরে পাচ্ছি আমি হেভি অয়েল, বিভিন্ন শিপিং বড় মেশিন গুলা যেগুলা ব্যবহার হয়। তারপরে রাস্তাঘাটে আমি বিটুমিন, লাস্ট প্রোডাক্ট। তো এতগুলা প্রোডাক্ট আমাকে যে আপনার রিফাইন্ড প্রোডাক্টটা আমাকে কিনতে হচ্ছে বাইরের দেশ থেকে। অথচ আমরা যদি একটা রিফাইনারি তৈরি করি, একটা ভালো একটা বিগ প্ল্যান্ট তৈরি করে, রিফাইনারি তৈরি করে, আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে আমরা পেয়ে যেতে পারতাম, এবং আমাদের দেশে পুরো প্রত্যেকটা সেক্টরে এটা কাজে লাগতো। তো আমাদেরকে চিন্তা করতে হবে যে ওয়ার ইজ দ্য প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আমাদের দেশে একটা পাওয়ারফুল একটা বড় একটা রিফাইনারি নেই। এখান থেকে আমরা যদি প্রতিটা প্রোডাক্ট যদি পাই, তাইলে সাশ্রয়ী জ্বালানি শক্তিতে, বিদ্যুতে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটা সাপোর্ট দিতে পারতাম। দেখেন আপনি রিনিউয়েবল এনার্জিটা আপনার যদি যে বায়ো আপনার যেটা যদি থাকতো জিওথার্মাল, যেমন জিওথার্মাল যদি থাকতো, তাহলে 24 ঘন্টাই আমি পেতাম।
যে স্টিম আমি বানাতে পারতাম সেই আগ্নেয়গিরি থেকে, জি। সেই হিট থেকে। জনাব ফরিদ আহমেদ কিন্তু পাঠান, আমি আসবো আবারও আপনার কাছে। আমি একটু শুনে আসি আমাদের এখানে যেই নবায়নযোগ্য জ্বালানিগুলোর কথা আপনি বললেন, তার মধ্যে সৌরবিদ্যুতের সম্ভাবনাই যেহেতু সবচেয়ে বেশি আমাদের এখানে, এবং সেই সেক্টর নিয়ে যারা কাজ করছে তাদের কথা আমরা কিছু শুনলাম। আমাদের সাথে রয়েছেন ডক্টর